ওঠানামার সাথে একটা কোনো ধারণা করা হচ্ছে। সত্যিকার অর্থে আছে কিনা জানি না, আমি যেটা নিয়ে অত পড়াশোনা করিনি, কিন্তু তখনকার দিনে একটা ধারণা করা হতো যে লুনাটিক এই কথাটা ওখান থেকে আসছে, যে চাঁদের সাথে, চাঁদের ওঠানামার সাথে, চাঁদের যে সাইকেলটা পূরণ হচ্ছে সেটার সাথে এই হিস্টেরিয়া হওয়াটার একটা সম্ভাবনা আছে, ভরা যোচনায় পাগল হয়ে যায় সবাই, এই ধরনের একটা ধারণা করা হতো। বা অমাবস্যায় ভূতের ভর হয়, যেহেতু অমাবস্যা একদম অন্ধকার থাকে, তো এই কারণেই লুনাটিক কথাটা আসতো। হিস্টেরিয়া জিনিসটা বেসিক্যালি হচ্ছে আজকালকার দিনে যেটাকে প্রেজেন্ট মোমেন্টে বলা হয়, এটা হচ্ছে কনভালশন ডিসঅর্ডার। কনভালশন জিনিসটা কি? দেখা গেল যে হঠাৎ করে শরীরের কোনো একটা জায়গা বা হঠাৎ করে খিঁচুনি ধরে আসছে, শরীর একদম খিচে আছে, মুখ দিয়ে গাজলা বেরোচ্ছে, বা হাত পা একদম জমে আছে, বা কথা নাই বার্তা নাই, একদম শরীর বা ঘাড় ধরে চিৎকার করছে, প্রচন্ড পেইন। দেখা যাচ্ছে যে হয়তো খিচুনি বা মৃগী রোগ যেটাকে বলে, কথা বলতে বলতে হঠাৎ করে পড়ে গিয়ে কাঁপতে শুরু করলো, এপিলেপসি, এই ধরনের রোগগুলোকে এপিলেপসি বা এই ধরনের এপিলেপটিক, যেটা এপিলেপটিকের তো আসলে একটা ফিজিক্যাল বা একটা মানে একটা ইলনেস আছে, এটা একটা ফিজিক্যাল বা একটা ফিজিওলজিক্যাল কারণ খুঁজে পাওয়া যায় এপিলেপসির সাথে, ব্রেইনের একটা কাজ খুঁজে পাওয়া যায়, ফাংশন। কিন্তু কনভালশনের ব্যাপারটা সম্পূর্ণ সুস্থ মানুষ, সম্পূর্ণ সবকিছু, কিচ্ছু পাওয়া যাচ্ছে না তার হিস্ট্রি ঘেটে বা ফিজিওলজিক্যাল কোনো ইস্যুস, তারপরে হঠাৎ করে তার খিচুনি উঠছে, বা হঠাৎ করে তার হাত পা কাঁপছে, হঠাৎ করে সে একদম গলা ধরে চিৎকার করছে, বা হঠাৎ করে ভালো মানুষ হাঁটতে হাঁটতে পড়ে গেল, হঠাৎ করে ভালো মানুষ হাঁটতে হাঁটতে পা একদম ঝিনঝিন করে উঠতেছে, আর হাঁটতে পারতেছে না, কথা বলতে পারতেছে না, এরকমটা হচ্ছে। তো এই জায়গাগুলোকে হিস্টেরিয়া বলা হতো। এবং এই যে লুনাটিক কথাটা, তখনকার দিনে যেটা করা হতো, ধরা হতো যে এর উপরে ডাইনি ভর করা হয়েছে, এবং খুঁজে খুঁজে উইচ হান্ট, আগুনে জ্যান্ত পুড়ায় মারা হতো, এরকম বহুত হিস্ট্রি ওই টাইমে কিন্তু আছে। তো সবাইকে তো আর এত কঠিন কাইন্ড অফ ট্রিফিনেশন বা হুইচ হান্ট এগুলোর মধ্যে দিয়ে যাওয়া হতো না, কাউকে কাউকে আবার ফ্যামিলির থেকে আলাদা করে দেওয়া হতো, বা ওঝা ঝাড়ফুঁক করার জন্য নিয়ে যেত। আস্তে আস্তে যখন অ্যাসাইলাম বা পাগলা গারদ যেটাকে বলা হয়, এখনকার দিনে বলা হয় যে মেন্টাল হেলথ হোম বা হোমে, এখনকার দিনে আরো এটাকে আধুনিকায়ন, আরো এটাকে মেইন স্ট্রিমে নিয়ে আসার যে প্রচেষ্টাটা করা হচ্ছে, তখনকার দিনে এটাকে পাগলা গারদ একদম আলাদা করে রাখা, একদম গড়াদে মানে আটকে রাখার একটা ব্যাপার ছিল। তো এখন যেরকম আপনারা সিনেমা বা নাটকে দেখেন যে হোম খুব পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর একটা হয়, খুব এক্সপেন্সিভ হোমগুলো এরকমই হয়, এবং হওয়াও এরকমই উচিত, এক্সপেন্সিভ বলে কথা না, আমরা করি না সেটা আলাদা বিষয়, কিন্তু হওয়া এরকমই উচিত। তখনকার দিনে কিন্তু ব্যাপারটা এরকমটা ছিল না, তখনকার দিনে মানে পাগলদের জন্য আর নর্মাল ফেসিলিটিস কি, ওদেরকে যেমন তেমন ভাবে রাখলেই হলো, ধরা হতো যে এটা একটা ছোঁয়াচে রোগ, একজনের হয়েছে মানে আরেকজনের হয়েছে, এরকম এখনো অনেক আমাদের একদম আর রুরাল এরিয়া গুলোতে, যে কারোর যদি ফ্যামিলিতে মেন্টাল হেলথ হিস্ট্রি থাকে, দেখা যাচ্ছে যে সেই বাড়ির সাথে কোনো বৈবাহিক সম্পর্ক করতে বা কোনো ধরনের বিয়ে শাদী সম্পর্ক করতে অনেকে চিন্তা করে, আচ্ছা ভাই তো এরকম, বোন তো এরকম, মা তো এরকম ছিল, এগুলো কিন্তু তখনকার দিনে আরো বেশি মাত্রায় ছিল। তো তখন যেটা হতো যে লুকিয়ে রাখা হতো, যে ফ্যামিলিতে এরকম কেউ ছিল, বা তাকে সম্পূর্ণভাবে অ্যাসাইলামে দিয়ে আসা হতো, তার খবর কেউ নিত না। ইনফ্যাক্ট আমরা যখন পাবনায় গিয়েছিলাম আমাদের প্লেসমেন্টে, তখন এরকম কেস হিস্ট্রি আমরা শুনেছি যে বছরের পর বছর বা 15-20 বছর ধরে এরকম পাবনাতে আছে, ভুল ঠিকানা দিয়ে যায়, ভুল নাম্বার দিয়ে যায়, পরবর্তীতে যখন সেই পেশেন্টকে ট্রিটমেন্ট দিয়ে একটা পর্যায়ে নিয়ে আসা হয় যে সে এখন ফ্যামিলিতে ব্যাক করতে পারবে, ফ্যামিলি এখন তার টেক কেয়ার করতে পারবে, তখন সেই নাম্বারে ফোন দিয়ে দেখা যায় যে না, তারা নাই, তারা এটা একটা ফেক নাম্বার বা এটা কিছু, এটা হ্যান ত্যান। তো 15-20 বছর ধরে তারা আসছে, তো 15-20 বছর মানে তখন এই এনআইডি বা এত প্রসেসিং করে মানুষকে তো এত সহজে খুঁজে বের করা মুশকিল ছিল। সো এরকম ব্যাপারটা, অনেকে রাস্তায় ফেলে দিয়ে যেত বা অনেকে বনে জঙ্গলে ফেলে দিয়ে আসতো, এটা আগেকার দিনে এই জিনিসটা হতো। আবার এরকমও হতো, এবং এখনো এটা হয়, এই সেই দিনও একটা রিপোর্ট দেখলাম পাবনাতে, পাবনার যে আমাদের হেমায়তপুরের যে মেন্টাল হেলথ হসপিটালটা আছে, সবচেয়ে বড় হসপিটাল বাংলাদেশের, ওটা বেশ বড় একটা জায়গা জুড়ে, এবং এটার আশেপাশে পার্কের মতো আছে, ঘুরে বেড়ানোর জায়গা আছে, মানুষ ওখানে ঘুরে ঘুরে পাগল দেখতে যায়, এরকম ইন্টারভিউতে বলছে, এরকম একটা খবরে আসছে, আমরা সেদিকটা দেখে, এটা এখনো আছে, তখনও ছিল, এবং তখন আরো বড় আকারে ছিল, ভিজিট করতো লাইক আ জু, এরকম ভাবে ভিজিট করা হতো। আবার ধরা যেতে পারতো যে শুধুমাত্র যে পাগলা ব্যাপার, মানে পাগলা গারদে পাগল পাগল থাকতো তা কিন্তু না, অনেক সময় অনেক সংক্রামক ব্যাধি, যেগুলো যে খোস পাচরা, হাঁপানি, একজিমা, এই ধরনের রোগীদেরকেও এই এই এই
ভাবে আলাদা করে রাখা হতো। এটা তো আসলে পাগলের কিছু না। বা কনভালশনটা আসলে তো একদম সেই অর্থে সিভিয়ার সিজোফ্রেনিয়া বা বাইপোলার না। তারপরও রাখা হতো তাদেরকে। অর্গানিক ইলনেস আছে, সেই সমস্ত মানুষদেরকেও রাখা হতো। এই যে তাদেরকে রাখা হতো, ট্রিটমেন্ট করা হতো কিভাবে? এটা হচ্ছে ট্রিফিনিং এর একটা ট্রিটমেন্ট। আপনাদেরকে একটা মুভির নাম বলেছিলাম, নান, দ্য নান, অড্রে হেপবার্নের। আপনাদেরকে বলেছিলাম কিনা জানি না। মুভিটা যদি দেখতে পারেন তাহলে দেখতে পারবেন। অড্রে হেপবার্ন এখানে একজন নান ছিলেন যিনি মেন্টাল হেলথ অ্যাসাইলাম গুলোতে প্র্যাকটিস করতেন নার্স হিসাবে। তো ওখানে দেখানো হতো যে ঠান্ডা পানির মধ্যে হয়তো ওদেরকে, যাদের ওসিডি আছে বা যারা বাইপোলার যখন ম্যানিক ফেজে যায়, একদম খুবই উত্তেজিত হয়ে থাকে, সারাটাক্ষণ প্রচন্ড এনার্জি, ছটফট করছে, বাইরে চলে যেতে চাচ্ছে, মানুষের সাথে কথা বলতে চাচ্ছে, ম্যানিক ফেজে আছে, ওই সময় দেখা যেত তার গায়ের উপরে ঠান্ডা পানি ঢেলে দেওয়া হচ্ছে। আবার যখন সে ডিপ্রেশন ফেজে চলে যাচ্ছে, যেটা অ্যাকচুয়ালি খুব ভয়ানক, তখন হয়তো তাকে গরম পানির বাথটাবে রেখে দেওয়া হচ্ছে। সো এই জিনিসগুলো কিন্তু তখনকার দিনে প্র্যাকটিস হতো। কারোর কোনো প্রশ্ন, কারো কোনো কিছু জানতে চাওয়া? মিস এইগুলা ট্রিটমেন্ট কি এখন ডিসকভার করা হয়েছে, যেমন ওসিডি বা যেগুলো হচ্ছে লং টার্ম? হ্যাঁ, অ্যাংজাইটির ওষুধ আছে। ওসিডি বলেন, ফোবিয়া বলেন, অ্যাংজাইটি, প্যানিক অ্যাটাক, স্ট্রেস, জেনারেল জিএডি যেটা, তারপরে আরো যা যা স্ট্রেসের আন্ডারে, ফোবিয়ার আন্ডারে, এই সবগুলো একটা স্পেকট্রামের আন্ডারে পড়ে এবং এই সবগুলোর একটাই গোড়া যেটা, উৎপত্তি স্থল যেটা, সেটা হচ্ছে এংজাইটি। ওসিডিও বলেন হাই মাত্রার এংজাইটি থাকে, তারপরে ফোবিয়া বলেন হাই মাত্রার এংজাইটি থাকে, তারা কখনো বাইপোলার বলেন, বাইপোলারের ম্যানিক ফেজ হাই মাত্রার এংজাইটি থাকতেছে তাদের, তারা কোনো কিছুতেই শান্তি পায় না, স্বস্তি পায় না, খুবই অশান্তিতে থাকে সবকিছু নিয়ে। তো এই যে অশান্তির মাত্রাটার উপরে রোগগুলো এবং আরো কিছু বৈশিষ্ট্য মিলে তাদেরকে ক্লাসিফিকেশনটা করা হয়। হ্যাঁ, এখন অবশ্যই ট্রিটমেন্ট বের হয়েছে, মেডিসিন বের হয়েছে, সাইকোথেরাপি বের হয়েছে। তখন এভাবে করেই শুরু হয়েছিল এবং এগুলো যে খুবই নির্মম, খুবই অমানবিক প্রচেষ্টা, এই জিনিসগুলো বুঝতে পেরেই কিন্তু আস্তে আস্তে এগুলো নিয়ে কাজ করা শুরু হয়েছে। ঠিক আছে, সো আর কারোর কোনো প্রশ্ন? ম্যাম, রিহ্যাব আর মানসিক হসপিটাল দুইটা কি সেম? রিহ্যাব আর মানসিক হসপিটাল, আচ্ছা, রিহ্যাবিলিটেশন জিনিসটা, জি রিহ্যাব ম্যাম। কথাটা আসছে কোথা থেকে? রিহ্যাবিলিটেশন থেকেই তো। রিহ্যাবিলিটেশন মানেটা কি? পুনর্বাসন করা। তার মানে পুনর্বাসন কখন হয়? তার মানে মানে পুনরায়, তার মানে তার নিশ্চয়ই আগে কোনো আবাসন ছিল বা তার আগে কোনো জীবনযাত্রা ছিল। তো আগের জীবনযাত্রার সাথে এখনকার জীবনযাত্রার পার্থক্যটা কোথায় হয়েছে? ওই পার্থক্যটাকে আইডেন্টিফাই করে নিয়েই তার বর্তমানে তার অবস্থা অনুযায়ী তাকে আবার নতুন লাইফে বা মেইন স্ট্রিম লাইফে ফিরায় আনার জায়গাটাকেই কিন্তু রিহ্যাব বলে। ধরা যাক রিহ্যাব মানেই আমরা বুঝি ড্রাগ, কিন্তু রিহ্যাব মানে আসলে সবকিছুতে ড্রাগ না। এভরিথিং ক্যান বি রিহ্যাবিলিটেটেড। লাইক ধরেন আপনার ড্রাগ দিয়েই যদি বোঝাই বা যারা এডিক্টেড থাকে তাদেরকে দিয়েই যদি বোঝাই, একটা মানুষ ড্রাগ নেওয়ার আগে তার লাইফস্টাইল আর ড্রাগ এডিক্ট হয়ে যাওয়ার পর তার লাইফস্টাইলের মধ্যে 360 ডিগ্রিও না, এটাকে বলা যেতে পারে, মানে কি বলা যেতে পারে এটাকে, ডাবলেরও ট্রিপল টাইপের কোনো পরিবর্তন চলে আসে তার ভিতরে। মানে 360ও না, এটা 720 ডিগ্রিতে তার লাইফ চেঞ্জ হয়ে যায়, এতটাই চেঞ্জ হয়ে যায় তার লাইফ। সো হয়টা কি ব্যাপারটা, তার ফিজিওলজিক্যাল, একবার যখন রক্তে ড্রাগ মিশে যায়, এটা সারা জীবন কণা মাত্র হলেও থেকে যাবে ড্রাগে, কণা মাত্র হলেও ব্লাডে থাকবে। এটার প্রভাব কমাতে কমাতে এটা কিন্তু অনেক দিন, দীর্ঘ মেয়াদি একটা পরিকল্পনা এবং দীর্ঘ মেয়াদি ওয়েতে এটা যেতে হয়। একটু হলো, কণা মাত্র হলো ব্লাডের যে প্রপোর্শন বা বডির যে প্রপোর্শন বা আমরা যে প্রপোর্শনে আমাদের ভিতরে বডি যেভাবে ফাংশন করে, সেই ফাংশনের মধ্যে অনেক বড় একটা পরিবর্তন চলে আসে। ফিজিক্যাল উইথড্রল হবে, ইমোশনাল উইথড্রল হবে, মেন্টাল হেলথের অবস্থা তো ডেফিনেটলি প্রভাব পড়বে, সব দিক থেকে প্রভাব পড়ে, আর্থিকভাবে প্রভাব পড়ে, ফ্যামিলিতে প্রভাব পড়ে, এই প্রত্যেকটা জিনিস আর আগের মতো কখনো থাকে না। সো এই যে কখনো না থাকা জিনিসটাকে আবার মেইন স্ট্রিমে নিয়ে আসা, তার লাইফকে আবার নর্মাল ট্র্যাকে নিয়ে আসা, এটাই রিহ্যাবিলিটেশন। এই রিহ্যাবিলিটেশনটা করে কিভাবে?
সম্পূর্ণভাবে আলাদা করে ফেলা, এমন একটা প্রসেসে নিয়ে যাওয়া যে তুমি কোনো একটা জায়গাতে থেকে তুমি যেই জিনিসটার প্রতি আসক্ত সেটার কোনো সোর্স তোমার কাছে থাকবে না ওটাকে অ্যাভেইল করার, এমন একটা তোমাকে আলাদা করে ফেলা, ওটা থেকে সম্পূর্ণভাবে ডিট্যাচ করে ফেলা। তো ডিট্যাচ করে ফেলার জায়গাটার পরে কি হয়, উইথড্রল সিমটম হবে, ভয়াবহ লেভেলের উইথড্রল সিমটম হয়, বমি টমি করে, আমি যেহেতু কাজ করেছি কিছুদিন রিহ্যাব সেন্টারে, অস্থির হয়ে যাচ্ছে, খুবই খারাপ অবস্থা। ডিটক্সিফিকেশনটা আমরা মনে করি যে ডিটক্সিফিকেশন মানেই হচ্ছে রিহ্যাবিলিটেশনের কাজ শেষ, নো, 21 দিনের মতো লাগে বডি থেকে খালি ওই ড্রাগটাকে একটা ফেজে ডিটক্সিফাই করতে, তারপরে শুরু হয় আসল কাজ, ইমোশনালি যে ডাউনটা হয় সেটা থেকে তাকে ব্যাক করিয়ে আনা। ফ্যামিলি ডেফিনেটলি ইম্প্যাক্টেড হবে, ফ্যামিলির সাথে বসা, কিভাবে করে সে আবার বাইরে গেলে তো ডেফিনেটলি এখান থেকে বাইরে চলে গেলে তুমি আবার ড্রাগ পাইতে পারো, তখন তাকে কিভাবে করে হেল্প করা যেতে পারে, সে কিভাবে করে নিজের হেল্প পেতে পারে, সবকিছু মিলায় ঝিলায় এই যে পুরো প্রসেস, এটাই হচ্ছে রিহ্যাবিলিটেশন, যেটার অনেক ভুল ব্যাখ্যা বাংলাদেশে দেওয়া হয় এবং বাংলাদেশে খুবই, একটাও আছে কিনা আমি বলতে পারবো না কোন রিহ্যাব সেন্টারই, বা ঢাকা শহরে যে সমস্ত রিহ্যাব সেন্টার তো কোনোটাই ঠিক না, কারণ ওখানে ড্রাগ ওরা দেয়, উল্টা ড্রাগ দেওয়া হয়, ড্রাগ সাপ্লাই করা হয় ওখানে, আমার নিজের চোখেই দেখা এটা। সো ওটার অবস্থা খুবই খারাপ, ঢাকা শহরে কোনো রিহ্যাব সেন্টারই প্রপার ওয়েতে হয় না, একটা না দুটা যেন আছে, একটা আছে গাজীপুরে, একটা আমার হোম, ওটা কোনো মতে চলে মোটামুটি বলা যায়, আর একটা আছে ওটাও গাজীপুরে বা টাঙ্গাইলের দিকে মেবি, বাট দ্যাট ইজ ফর আর্মি, মানে আর্মি দ্বারা পরিচালিত, এই ধরনের একটা জায়গা আছে। সো ওখানে খুবই গাছে মাছে বড় লোক যারা থাকে তারা ওটা অ্যাভেল করতে পারে, বাইরের থেকে একদম ট্রেনার আইসা একদম যেভাবে করে আসলে করা দরকার, এটা এফোর্ট সবাই ওভাবে করে করতে পারে না, এতটাই এক্সপেন্সিভ। সো এইরকম দুই একটা ছাড়া বাংলাদেশের রিহ্যাবিলিটেশনের অবস্থাগুলো খুবই খারাপ। সো আর মেন্টাল হসপিটাল, যেটা হসপিটালের জায়গাটা যেটা হয় যখন ডিসঅর্ডারটা হয়ে যাচ্ছে, লাইক স্কিজোফ্রেনিয়া, বাসায় আপনি একজন স্কিজোফ্রেনিয়া পেশেন্টকে কখনোই, যার একদম সিভিয়ার লেভেলের হয়ে গেছে, কখনোই প্রপার ট্রিটমেন্ট আপনি দিতে পারবেন না তাকে, কারণ সে ওষুধ খেতে চায় না। স্কিজোফ্রেনিয়াদের প্রথম কথা হচ্ছে তারা বিশ্বাস করে না কাউকে, কিচ্ছুতে বিশ্বাস করবে না। হ্যাঁ, থ্যাংক ইউ। সো তারা কিচ্ছুতে বিশ্বাস করে না, তাদের কোনো কিছুতে কোনো বিশ্বাস নেই, তারা মনে করে সবাই তাদের সাথে ধোকা করতেছে, সবাই তাদেরকে মেরে ফেলবে, হ্যান ত্যান হাবিজাবি আরো কিছু অনেক কিছু। বাইপোলার যাদের অবস্থা বা যাদের পিটিএসডি গ্রো করে গেছে, কখনোই তাদেরকে বাসায় রেখে আপনি ট্রিটমেন্ট দিতে পারবেন না, ওষুধ খাবে না, ঠিকমতো খাবার খাবে না, ঠিকমতো যেটা মানে জেনারেল হাইজিন যেটা আমরা মেনটেন করি সেটা করা সম্ভব হবে না। তো এটা বাসার মানুষের পক্ষে না হয়ে ওঠে না। তারপরে যদি এমন হয় যে তার বাইপোলার আছে, গ্র্যান্ডিওসিটি আছে, দেখা গেল হুট করে বাসার বাইরে বের হয়ে গেল, সো এটা একটা সেফটি সিকিউরিটিরও ইস্যু থাকে। সো তাদেরকে একটা মানে একটা লেভেল পর্যন্ত আনতে, একটা সেটেলমেন্টে আনতে, একটা সেটেল অবস্থায় আনতে হলেও হসপিটালাইজড করাটা প্রয়োজন, যেখানে ডক্টরস থাকবে, যেখানে নার্স থাকবে, টাইম মতো ওষুধ দেওয়া, টাইম মতো তাদেরকে ট্রিটমেন্টের আন্ডারে রাখা। অনেকের ঘুম হয় না, বাইপোলারের অনেকেরই এটা, স্কিজোফ্রেনিয়াদের অনেকেরই একটা কমন কথা, পিটিএসডির কমন কথা, ঘুম হয় না। ডিআইডি, ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার, ঘুম হয় না রাত্রে, তো তাদেরকে ঘুমের ওষুধটা দিয়ে সেটাকে মনিটর করে ঘুম পাড়ানো, কারণ সারা জীবন তো ঘুমের ওষুধ কেউ খেতে পারে না। যারা এমডিডির পেশেন্ট হয়ে যান, মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার, তারা রাত্রে ঘুমাতে পারেন না, তো তাদেরকে ঘুমের একটা ব্যবস্থা করে দেওয়া, সো ওটার জন্য হসপিটালাইজেশনের দরকার হয়। সুতরাং দুটার মধ্যে পার্থক্য আছে। বোঝা গেল মেনাজ, আমি আপনার প্রশ্নের উত্তর দিতে পেরেছি? জি মিস, থ্যাংক ইউ। আর কারোর কোনো প্রশ্ন? আপনি কখনো ডিআইডি পেশেন্ট সামনাসামনি দেখেছেন? হ্যাঁ, দেখবো না কেন, আমার এখনই তো আছে। ও আচ্ছা, মানে আমি শুধু মুভিতেই দেখেছি, মানে সামনাসামনি এরা কেমন হয় আমার একজন ক্লায়েন্ট আছে, তার 8টা পার্সোনালিটি। ডিআইডি আসলে এরকম হয় বা 8টা মতো অনেক, তাই না? আমি এমনিতে একটা ডকুমেন্টারিতে দেখেছিলাম যে এরকম থাকে 8টা 9টা পার্সোনালিটি, বাট আসলেও কি এরকম হয় রিয়েল লাইফে যে 8টা পার্সোনালিটি? হ্যাঁ, হয়। ওর একটা পার্সোনালিটি আছে, ধুরন্ধর লেভেলের পড়াশোনা করা মানুষ, ধুরন্ধর লেভেলের পাবলিক, মানে ও আইনস্টাইনের নাতিপুতি হবে হয়তো বা, মানে
ওকে মনে হয় আমি যে অ্যাপ্রোচে কাজ করি সেই অ্যাপ্রোচ নিয়ে আমি ওকে একটুখানি শেয়ার করেছিলাম, ট্রানজ্যাকশনাল অ্যানালাইসিস। ও পরের দিন যখন ঢুকলো, ও ঢুকছে ওই সেলফটা হয়ে, মানে যারা ডিআইডির ক্লায়েন্ট থাকে আমাদের, আমরা খুব চেক ব্যাক করি যে ও যখন ঢুকছে ওর এএনপিটা নিয়ে ঢুকছে, মানে অ্যাপারেন্টলি যেটাকে আমরা বলি যে এখন এই প্রেজেন্ট মোমেন্টে ঢুকছে না, ওর কোন সেলফটা আমার সাথে আসছে, মানে আমার কাছে কে এসছে। সো ওকে ওই দিন দেখে আমার কিছু একটা হাঞ্চ হচ্ছিল যে আজকে ওর এএনপিটা আসে নাই, অন্য কেউ আসছে। তা আমি খুব মানে গ্রিট করার পরে আমি বললাম যে হাউ ইউ আর ডুইং অ্যান্ড দিস অ্যান্ড দ্যাট। তা আমি একটা কথা পর্যায়ে জিজ্ঞেস করলাম যে আজকে আমাকে কে ভিজিট করছে, অ্যান্ড এই কথাটা বলার সাথে সাথে টার্ন করে ও ওই একদম যে ধুরন্ধর লেভেলের যেটা বললাম, মানে একদম দুর্দান্ত লেভেলের যে পড়াশোনা করা ব্যক্তি সে বের হয়ে আসছে। এবং ও গড়গড় 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 করে আমাকে যে ট্রানজ্যাকশনাল অ্যানালাইসিসের ব্যাখ্যাটা দিল এবং আমাকে যে মানে মানে আমাকে যা শোনালো ওটা একদম হায়ার লেভেলে, যারা টিএসটিএ করে, আমাদের ট্রানজ্যাকশন অ্যানালাইসিসের বেশ কয়েকটা পার্ট আছে, ডিপ্লোমা, যেমন আমি ডিপ্লোমা পর্যন্ত করা, তারপরে আমাদের টিমে আরো 3-4 জন আছেন যারা সিটিএ করছেন, সিটিএ করার পরে তারা টিএসটিএ করবেন, টিএসটিএ করার পরে তারা পিটিএসটিএ করবেন, মানে একদম উপর লেভেলে। ও যা জ্ঞানটা দিল ওই টিএসটিএ লেভেলের জ্ঞান দিচ্ছে আমারে। তা আমি হা করে কতক্ষণ শুনলাম, মানে আমার ভিতরের সেলফ হা করে কতক্ষণ শুনলো। দেন আই টেক আ ডিপ ব্রিথ এন্ড বুঝলাম যে আজকে ও আমার কাছে এসছে, এন্ড দেন আই ডিড দ্য প্রসেস, ওকে ফাইন। এন্ড সো এটা হবে, এটাকে আগে বলা হতো মাল্টিপল স্প্লিট পার্সোনালিটি বা মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার, বাট এখন এটাকে বলা হয় ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার। সো হ্যাঁ, 2-3টা এরকম পার্সোনালিটি থাকে। আর বাকি পার্সোনালিটি গুলা কি কি, মানে বাকি আরো 7টা? অনেকগুলো আছে। এগুলো কি কখনো ভালো হয় আদৌ? ওকে, ডিআইডির জায়গাটা আমরা যখন পিটিএসডি নিয়ে পড়বো বা একটু আলোচনা করব, আমরা তখন একটু ডিসকাস করি। ওকে, ইজ দ্যাট ওকে মালিহা? ঠিক আছে, আসছে, ওটা নিয়ে কথা বলবো। ওকে, আমি মাত্র সাভার থেকে ফিরলাম, সো আমি একটু আমার খাবারটা খাচ্ছি। আই হোপ আপনারা একটু আওয়াজ পেলেও এটাকে এক্সকিউজ করবেন। ইটস ওকে ম্যাম, কোনো প্রবলেম নেই। ওকে, সো আচ্ছা, এরপরে যে জিনিসটা নিয়ে আমরা ডিসকাস করব সেটা হচ্ছে কখন আমরা কোন জিনিসটাকে অ্যাবনর্মাল বলছি। ওকে, মানে অ্যাবনর্মাল জিনিসটা যে কোনটা, এটাকে কি অ্যাবনর্মাল বলা যাবে? কি বলা যায় বলেন তো? ইনি অ্যাবনর্মাল? আপনাদের কি মনে হয় উনি অ্যাবনর্মাল না নাকি নর্মাল, নাকি উনি কে সেটা তো চিনি আমরা সবাই। ম্যাম উনি অনেক ট্যালেন্ট, আউট অফ দ্য বক্স, কিন্তু তাই বলে কি আমরা ওনাকে অ্যাবনর্মাল বলতে পারি? কেন বলতে পারি না? ম্যাম আমাদের যারা আমাদের তো একটা নর্মাল আইকিউ থাকে, তো সেই আইকিউ থ্রেশহোল্ডের উপরে তো ওনার আইকিউ, তো এটা তো ওনার আমাদের পার্সপেক্টিভে তো এটা নর্মাল না, তো সেটা কি অ্যাবনর্মাল না? The point you get, Misbah, is the correct thing. Statistical deviation এই কারণেই আগের স্লাইডে আপনারা যেটা দেখবেন, স্ট্যাটিস্টিক্যাল ডেভিয়েশনটা ইউজ করা হয় নর্মালের জায়গাটাকে চিন্তা করতে। ঠিক আছে, এখন মনে করেন এই যে বাইপোলার বা কিছু, এখন ধরেন কেউ আপনার মন টন খুব খারাপ দেখতেছে কয়েকদিন, আর হঠাৎ করে কি হইলো, আপনি পরের দিন থেকে খুবই উৎফুল্ল, খুবই হাসি খুশি, এটা করতেছেন সেটা করতেছেন, পড়াশোনা করতেছেন, উল্টা পাল্টা ফেলতেছেন, একদম পার্টি পপার্স হয়ে গেছেন, সবকিছু। সবাই তো ভাববে আচ্ছা যাই হোক ওর মন টন ভালো হয়ে গেছে, বাট অ্যাজ এ ক্লিনিশিয়ান আমি কিন্তু এটা ভাববো না। কারণ যার ক্লিনিশিয়াল না, মানে যার যে এই জায়গাটাকে নিয়ে মাথা ঘামাবে, সেই জায়গাটাকে নিয়ে একটু হলেও চিন্তা করবে যে ঘটনাটা কি, এবং এটা যদি পরাপর হতে দেখতে থাকি আমি, বা যে এটা নিয়ে চিন্তা করবে সে, কারণটা হচ্ছে যে মানুষ 2 দিন আগে এত ভয়াবহ লেভেলের মন খারাপ করেছিল, যার কিচ্ছু ভাল লাগতেছে না, লাইফ থেকে তার সমস্ত পছন্দ অপছন্দের সব জিনিস একাকার হয়ে গেছে, হঠাৎ করে এমন কি হয়ে গেল যে সে একদম মানে নেচে কুদে গিয়ে বেড়ায়, একদম পড়াশোনা করে তার যা কাজকর্ম করে একদম উল্টে ফেলতেছে। ইট ডাজন্ট নরমাল। সো ডেভিয়েশনের জায়গাটা যখন আসে, সেটা হাইতে হোক বা হাইপোতে হোক,
দুইটাই অ্যাবনর্মাল। এটাকে আমরা বলি উইন্ডোজ অফ টলারেন্সের মাঝামাঝি একটা জায়গা। উইন্ডোজ অফ টলারেন্স বেশিরভাগ মানুষ যেই জায়গাটার মধ্যে আছে, এর থেকে যখন উপরে উঠে যাচ্ছে, লাইক আপনার বডি টেম্পারেচার 98-99 থাকলে ঠিক, এটার থেকে উপরে যখন উঠে যাচ্ছে 2, 3, 4, সেটা হাইপারে চলে যাচ্ছে, সেটাও যেমন ক্ষতিকর। আবার একদম নিচে নেমে আসতেছে, হাইপোতে নেমে আসতেছে, লো হয়ে আসতেছে, লাইক 96, 97 বা 95, 94-তে চলে আসতেছে, সেটাও তো ক্ষতিকর। সো অ্যাবনর্মাল জিনিসটাকেও এভাবেই দেখা হয়। একদম হাইয়ে চলে যাচ্ছে সেটাও অ্যাবনর্মাল, একদম লোয়ে চলে যাচ্ছে সেটাও নর্মাল না। এই ব্যক্তি যে আমাদের ভাষ্যমতে অ্যাবনর্মাল ইন আ সেন্স, ওনার যে লেভেলের আইকিউ, ওই লেভেলের আইকিউ কে তো উনি ছাড়া কেউ ম্যাচ করতে পারতেছেন ওনার আশেপাশে, তাহলে স্বাভাবিকভাবেই উনি একজন এক্সেপশন। এভরি অ্যাবনর্মাল ইজ সামথিং অ্যান এক্সেপশন, সেটা লো হোক কি হাই হোক। ওকে, সো ডিসঅর্ডার জিনিসটা কি? একজন একটু পড়েন, এটা দেখতে পাচ্ছি স্লাইডটা, একটু পড়েন। স্লাইড দেখতে পাচ্ছি না? জি মিস, দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে। যেটা বলছে জি মিস দেখতে পাচ্ছি, পড়েন এখন এটা। What is a mental disorder? A clinically significant behavioral or psychological syndrome or pattern that occurs in a person and that is associated with present distress, a painful symptom or disability, impairment, significantly increased risk of suffering death, pain, disability, or an important loss of freedom. কি বুঝলেন আপনারা? বলেন, এখান থেকে বলেন কি বুঝলেন এর থেকে? মেন্টাল ডিসঅর্ডার জিনিসটা কি? বেসিক্যালি একদম সোজা কথায় মেন্টাল ডিসঅর্ডারটা হচ্ছে, বা আমরা কখন বলবো একটা মেন্টাল ডিসঅর্ডার, সেটা হচ্ছে আমার দৈনন্দিন জীবনে আমার আচরণের মধ্যে বা আমার ইমোশনের মধ্যে এমন একটা পরিবর্তন, এবং পরিবর্তনের যে প্যাটার্নটা, আমি প্যাটার্নটাকে যদি ধরি, পরিবর্তনটা কিছু একটা প্যাটার্নে হচ্ছে, সে প্যাটার্নটা কিসের সাথে? প্যাটার্নটা কাইন্ড অফ যেটা আমার লাইফকে ফাংশনাল থাকতে দিচ্ছে না। ঠিক আছে, যেই ইস্যুগুলো, যেই বিহেভগুলো আমি করছি বা যেই প্যাটার্নে আমি বিহেভটা করছি, সেই বিহেভিয়ারাল সিরিজ অফ বিহেভস অর প্যাটার্ন আমাকে প্রেজেন্ট লাইফে ফাংশনিং থাকতে দিচ্ছে না, ডিসেবল করে দিচ্ছে বা ডিস্ট্রেসফুল করে দিচ্ছে। এই প্যাটার্ন অফ বিহেভিয়ার গুলো, যে সিমটম গুলো আমার লাইফে তৈরি করছে বা যে ব্যারিয়ার গুলো আমার লাইফে তৈরি করছে, সেটা আমাকে আমার লাইফে রেগুলার থাকতে দিচ্ছে না। এবং এটা যখন বাড়ছে তখন কি হচ্ছে? তখন দেখা যাচ্ছে যে আমার সাফারিংসও বাড়ছে, এবং এটা লং টার্মে আমার জন্য একটা অনেক বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে, এবং একই সাথে আমার লাইফের অনেক জায়গা আস্তে ধীরে স্টপ হয়ে যেতে পারে। লাইক যদি একদম এমডিডি হয়ে যাচ্ছে কারোর, বা স্কিজোফ্রেনিয়া হয়ে যাচ্ছে, একদম প্রপার ওয়েতে কিওর হইতে হইলে স্কিজোফ্রেনিয়া 5 বছর, এখন 5 বছর, আগে তো আরো ছিল লম্বা, 5 বছর পর্যন্ত টানা, এবং ওষুধের কোনো চেঞ্জ হইতে পারবে না। চেঞ্জ হতে বা ডোজ কমাইতে হলে ডাক্তারের সাথে কথা বলে ডোজ কমাইতে হবে, একটা বেলাও ওষুধ মিস দেওয়া যাবে না। এভাবে করে 5 বছর টানা যদি কেউ ওষুধ কনজিউম করে বা মেডিসিন কনজিউম করে উইথ সাইকোথেরাপি, উইথ প্রপার সাপোর্ট সিস্টেম, তাহলে আশা করা যায় যে এত গভীর লেভেলের যেই ডিসঅর্ডার গুলো হয় সেটার একটা কিওর পসিবল। না আমাদের এখানে যেটা হয়, আমাদের না, ওয়েস্টেও এটা হয় বা দেশের বাইরেও এটা হয়, ওয়েস্টার্ন কান্ট্রি গুলোতেও এটা হয়। আমাদের এখানে বা আমাদের ইস্টার্নে যেটা হয়, কয়েকদিন ওষুধ টষুধ খাওয়ার পরে দেখা যায় একটা পরিবর্তন আসছে, একটু একটু করে ভালো হতে শুরু করতেছে বা একটু একটু করে আগের মতো বিহেভ করা শুরু করতেছে, তখন দেখা যায় ওষুধ খাওয়া বন্ধ করে দেয়। এই যে বন্ধ করে দেয়, এতে করে মেডিসিনের রেজিস্ট্যান্স বেড়ে যায়, এরপর আর কোনো ওষুধ কাজ করতে চায় না, এটা করা যায় না। সো এতে করে সাফারিংও বাড়ে। তখন দেখা যায় লাইফের আরো অনেকগুলো জিনিস একটু একটু করে ফোকাস নষ্ট হয়ে যাচ্ছে বা একটু একটু করে অফ হয়ে যাচ্ছে। ধরা যাক একজন স্কিজোফ্রেনিয়ার
পেশেন্ট বা যার বাইপোলার আছে বা যার এমডিডি আছে, তার যদি প্রপার ওয়েতে কিওর না হয়, তাকে নিয়ে তো সবসময় সবাই একটা হাই রিস্কে থাকবে। অনেক জায়গায় যাওয়া আসা কাজ করা, সবাই এটা করতে দিতে চাইবে না তাকে। তার কাজের জায়গাটা কমে যাবে, তার ফোকাস করার জায়গা কমে যাবে, তার ঘোরাফেরার জায়গার ক্ষেত্র কমে আসবে, বন্ধু বান্ধব কমে আসবে, ফ্যামিলির সাথে দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে, স্বাভাবিকভাবেই লাইফ অনেক বড় একটা চেঞ্জ চলে আসছে। এবং তার সাথে এই আমরা বলি বাইরের থেকে দেখি, কিন্তু যার হয় সেই জানে যেটার পেইনটা কি, কারণ এটা তো কাউকে বলে বোঝানো যায় না, একমাত্র যার হয় সে ছাড়া এটার প্রসেসটা কি এটা কেউ বুঝবে না। লাইক অনেক সময় দেখা যায় ফ্যামিলি মেম্বারসরা খুব রাগ করে, বা ফ্যামিলি মেম্বারসরা, কারণ তারাও টায়ার্ড হয়ে যায়, এক্সস্টেড হয়ে যায়। যদি সেই লেভেলের একদম ডিপ লেভেলের কারো সাইকোলজিক্যাল ডিসঅর্ডার কারো ফ্যামিলিতে হয়, ফ্যামিলি মেম্বারসরাও সাফারার হয়, ফ্যামিলি মেম্বারসরাও টায়ার্ড হয়ে যায়। আর কতদিন এভাবে করে চলবে, কারণ এটার কিওরটা আসলে কবে হবে, কিভাবে হবে, এর কোনো কিন্তু গ্যারান্টি নাই। ঠিক মতো গ্যারান্টি এই জন্যই থাকে না, কারণ আপনাকে তো প্রপার এনভায়রনমেন্টটা মেনশন করতে হবে, এনশিওর করতে হবে। সবসময় তো আমরা প্রপার এনভায়রনমেন্ট এনশিওর করতে পারি না। ফর এন এক্সাম্পল, আমার কাছে যখন ক্লায়েন্টরা আসেন, দেখা যাচ্ছে যে ফ্যামিলিতে ইস্যু হচ্ছে, আমার কাছে আসলো, সেশন নিল, আমার কাছে না শুধু সাইকোথেরাপিস্টের কাছে আসলো, সেশন নিল, ফিরে তো ওই ফ্যামিলিতেই যাচ্ছে, বা ফিরে তো ওই এনভায়রনমেন্টেই যাচ্ছে, ফিরে তো ওই ইনস্টিটিউশনেই যাচ্ছে যেখানে বুলিড হয়েছে, ফিরে তো ওই অফিসেই যাচ্ছে যেখানে কলিগরা আছে। চাকরি তো চট করে চাইলেই ছেড়ে দেওয়া যাচ্ছে না। সো দেখা যাচ্ছে যে ওই জিনিসটা লং পিরিয়ড অফ টাইম, একটা টাইম লেগে যায় ওটাকে কিওর হতে, বা ওটার থেকে একটা ডিফারেন্ট উত্তরণ আসতে। সো এই জিনিসটা হয় মেন্টাল ডিসঅর্ডার গুলোর ক্ষেত্রে। কারো কোনো প্রশ্ন? ওকে, আমরা এখন একটা কোয়ান্টিনাম দেখব। কোয়ান্টিনাম জিনিসটা হচ্ছে আসলে কোন জায়গাটাতে আমরা বলবো যে বা আমাদের একটা ধারণা হবে যে আসলে মেন্টাল হেলথের জায়গাটাতে কাদেরকে আমরা বলছি খুব হাই রিস্ক, কাদেরকে আমরা বলছি যে না এটা মডারেট লেভেল, কাদেরকে আমরা বলছি যে খুবই খারাপ অবস্থা। সেই জিনিসটা আমাদের নিজেদের জন্য এটা একটা লার্নিং এর জায়গা। ওকে, সো কোয়ান্টিনামটা যদি আমরা দেখি, তাহলে জিনিসটা হচ্ছে এরকম, ফাংশনাল কাদেরকে আমরা বলতে পারি, ফাংশনাল থাকার ওয়েটা কি, কোন কোন কোয়ালিটি গুলো দেখলে আমি বুঝবো যে এই ব্যক্তি ফাংশনাল বা আমি ফাংশনাল। তার থেকে আরেকটু ডিপে যাচ্ছে বা অবস্থা আরেকটু ডিউটোরেট করছে, এই পর্যায়ে দেখা যায় যে আমি যদি এই রকম পর্যায়ে আইডেন্টিফাই করতে পারি, তাহলে প্রিভেন্ট করা যেতে পারে এবং রিস্কটাকে কমিয়ে আনার ম্যানেজমেন্টটা নেওয়া যেতে পারে। এইটাকে আমরা বলছি রিঅ্যাক্টিং ফেজ। তো এই জায়গাটাতে ফেজে ইন্ডিকেটরস গুলো কি কি? ধরা যাচ্ছে আমি খুব টায়ার্ড, খুব লো এনার্জি, আমার বডিতে প্রচন্ড এক হচ্ছে, হেডেকস হচ্ছে, প্রোক্রাস্টিনেশন, লাইক সোশ্যাল অ্যাক্টিভিটি বেড়েও যাচ্ছে, কখনো কখনো কমেও যাচ্ছে। অনেক সময় দেখা যায় যে খুব ইরিটেটেড থাকছে, আমরা এক্সস্টেড থাকছি। এখন এটা মনে করতে পারেন আপনারা যে মিস এগুলো তো আমাদের সবার সব সময় হইতেছে। তাহলে এখনই সময় যে নিজেকে একটু প্রশ্ন করা, হাউ আই অ্যাম ডুইং, আমি কেমন আছি, এবং সেটা নিয়ে কিন্তু আমরা নিজেদের টেক কেয়ার করার একটা চিন্তা শুরু করতে পারি। কি কারণে এটা হচ্ছে, হোয়াট ইজ দ্য ইস্যু। কিছু কিছু ইস্যুস থাকে এক্সটার্নাল, যেটা অ্যাকচুয়ালি কোনো সমাধান নাই, কিন্তু আমার নিজের ভালো থাকার জন্য এইটার মধ্যে থেকে আমি কি করতে পারি সেটা কিন্তু আমি খুঁজে বের করতে পারি। তাহলে যেটা হয় পরবর্তী ধাপগুলোতে আর যাওয়ার সম্ভাবনাটা কমে আসে। কিন্তু এই সময় যদি এমন হয় যে না এটা আমরা লক্ষ্য করলাম না, বেশিরভাগ সময় যেটা আমরা লক্ষ্য করি না, তার মানে ধীরে ধীরে এটা কেউ কেউ দেখা যাচ্ছে যে এই জায়গাটাতেই আটকে আছি, এই রিঅ্যাক্টিং ফেজটাতে, কেউ কেউ আবার পরবর্তী স্টেজটাতে চলে যাচ্ছি, এবং তখন কিছু না কিছু ড্যামেজ বা কিছু না কিছু ইনজুরি হয়েই যাচ্ছে আমাদের, এবং তখন আমাদের ম্যানেজমেন্টের দরকার পড়ছে, তখন আমাদের সাপোর্টের দরকার পড়ছে। তখন আমরা বলতে পারি যে হ্যাঁ একটা হোপলেসনেস তৈরি হচ্ছে, একটা অ্যাংজাইটি তৈরি হচ্ছে, রেস্টলেসনেস, স্লিপ ডিস্টারবেন্স, পেইন, এক তো আছেই, খাওয়া দাওয়ার খুবই বেড়াছাড়া অবস্থা,
আমি যেভাবে করে পারফর্ম করছি, যা কাজই আমি করি না কেন, সেটার মধ্যে আমি দেখতে পাচ্ছি হিউজ অ্যামাউন্ট অফ প্রলং পিরিয়ড অফ টাইম ধরে হিউজ অ্যামাউন্ট অফ একটা ডিস্টারবেন্স আমি ক্রিয়েট দেখতে পাচ্ছি, বা আমার পারফরমেন্সের মধ্যে আমি ডিক্রিজ দেখতে পাচ্ছি, এবং বেশ অনেকদিন ধরেই দেখতে পাচ্ছি। সো এই ব্যাপারগুলো এইরকম টাইমেও যদি কেউ সাপোর্ট সিক করে, সেখান থেকেও কিন্তু দেখা যায় যে ধীরে ধীরে একটু সময় লাগলেও এই সময় ম্যানেজমেন্টটাকে ব্যক্তিগত পর্যায়ে এনশিওর করার একটা পসিবিলিটি থাকে। কিন্তু এটাও যদি দেখা যাচ্ছে যে না, এমন হচ্ছে জিনিসটা যে এই জায়গাটাকে নিয়েও আমরা ঠিক, অনেকে আছে আবার এই জায়গাটাতে আটকে আছে, পরবর্তী ফেজে যাচ্ছে না, কিন্তু এই সময়টা হাই টাইম যে আমি আমার নিজের হেল্পটা সিক করব। এই সময়টা মানে কেউ আছে এখানে বা এই পর্যায়ে আছে, ঠিক আছে, এখান থেকে আবার কেউ কেউ দেখা যায় পরবর্তী ফেজ, যেটাকে আমরা রেড জোন বলছি, রেড অ্যালার্ট, সেটাতে চলে যাচ্ছে, এবং সেই জায়গাটা সম্পূর্ণভাবে মেন্টাল ডিসঅর্ডারে তখন রূপান্তরিত হয়ে যায়। একটা অ্যামাউন্ট অফ স্ট্রেস আমাদের প্রত্যেকের জন্যই ভালো, এটা তো আমরা স্ট্রেস পড়তে গিয়ে দেখলাম, বা অ্যাংজাইটির ওই একটা অ্যামাউন্ট অফ স্ট্রেস আমাদের জন্য প্রয়োজন আছে, কিন্তু ওই স্ট্রেসটা এমন অ্যামাউন্টে যে অ্যামাউন্ট পর্যন্ত আসলে আমার জন্য নেওয়া ইজি, ওই অ্যামাউন্ট পর্যন্ত থাকাটাও ঠিক আছে, যেটাই যে সেকেন্ড লেভেল পর্যন্ত। এরপরে যখন চলে যাচ্ছে সেটা কিন্তু আমার পারফরমেন্সকে ডাউন করে দিচ্ছে। তখনও যদি আমি চেক ব্যাক না করছি, বা তখনও ওখান থেকে আমি ব্যাক না করছি, অনেকে আছে যে নিজেরাই ব্যাক করে যাচ্ছে, নিজেরাই নিজেদের জায়গাটাকে ম্যানেজমেন্টটাকে ডিল করে ব্যাক করে যাচ্ছে। কেউ কেউ পারে না, ওই ডিলিংসটা তাদের দ্বারা হয় না, ম্যানেজমেন্টটা তাদের দ্বারা হয় না, ওই অ্যাংজাইটিটা একদম প্রলং পিরিয়ড অফ টাইম অন্য কোনো জায়গাতে তখন দেখা যায় ওটা ইম্প্যাক্ট করে যাচ্ছে। শুরু হয়েছিল হয়তো সোশ্যাল লেভেল থেকে অ্যাংজাইটিটা, বা শুরু হয়েছিল হয়তো ফ্যামিলি লেভেল থেকে অ্যাংজাইটিটা, পরবর্তীতে ওটা পারফরমেন্স, কাজ, সোশ্যাল লেভেল, বন্ধু বান্ধব, সবকিছুতে নিজের প্রত্যেকটা জায়গাতে ইম্প্যাক্ট করা শুরু করে দিচ্ছে। এবং যখন রেড জোনে চলে যাচ্ছি তখন তো খুব স্বাভাবিকভাবেই এটা ম্যানেজমেন্ট লাগবে, একদম মানে ইন্টিগ্রেটেড সুপারভিশনের তখন প্রয়োজনটা পড়ে যায়। সো এটাকে আমরা নিজেদের মেন্টাল হেলথ কোয়ান্টিনাম মডেল বলছি, এবং এটা হেল্প করে আমাদেরকে বুঝতে যে আসলে আমি কোথায় আছি, বা আমার সাইন অ্যান্ড ইন্ডিকেটরস গুলো আমাকে কি বলছে। ওকে, সো এখন যদি ব্যাক টু দা আমাদের স্লাইডসে চলে যাই, কারোর কোনো প্রশ্ন আছে এখানে? ওকে, সো যেটা আমরা বললাম যে ব্যক্তিগতভাবে আমি আসলে লেবেল করাটাকে খুব ব্যক্তিগতভাবে সাইকোথেরাপিস্ট হিসাবে আমি পছন্দ করি না, তারপরও লেবেল করার কিছু উপকারিতা আছে। কারণটা হচ্ছে, ধরা যাক আমি যদি লেবেল করে বলি যে আচ্ছা এই ক্লায়েন্টের বা সাইকিয়াট্রিস্টদের যে লেবেল করার যে জায়গাটা, মানে এর ডিপ্রেশন আছে, বা ডিপ্রেশনটাকে ডায়াগনোস করা হচ্ছে বা কিছু, তাহলে তার কি ধরনের ফ্যাসিলিটিস প্রয়োজন, কি ধরনের ম্যানেজমেন্ট প্রয়োজন, সেটাকে ডিজাইন করাটা একটা সহজ হয়, কখনো কখনো ইজিয়ার হয়। নট নেসেসারিলি এটা করাই যাবে না লেবেল না করলে, কিন্তু কখনো কখনো ইজিয়ার হয়ে যায়। একই সাথে রিসার্চ করা ইজি হয়। লেবেল করার মাধ্যমে আমি একটা অ্যামাউন্ট অফ কালেকটিভ, একটা অ্যামাউন্ট অফ সেম অ্যামাউন্ট ডেটা পাচ্ছি, হিউজ অ্যামাউন্ট অফ সেম ডেটা পাচ্ছি, যেটার উপরে বেস করে আমি রিসার্চ করতে পারবো, এবং এই রিসার্চ করে কিন্তু পরবর্তীতে আমি বলতে পারি যে আচ্ছা এই ধরনের সিমটম যে ব্যক্তির ভিতরে দেখা যাচ্ছে, তাদেরকে আমরা বলতে পারি যে তার এই অসুবিধাটা আছে, ওসিডি আছে, অর তার সিভিয়ার এংজাইটি আছে, বা তার এমডিটি আছে, ডিপ্রেশন আছে, বা স্কিজোফ্রেনিয়া আছে। তখন দেখা যায় যে আচ্ছা একটা যখন ডায়াগনোসিস হলো, তার মানে সে এরকম বিহেভিয়ার করতে পারে, তার আচরণের মধ্যে এই জিনিসগুলো প্রেডিক্টেবল, এটা হবে। সো তখন ওটা একটা প্রস্তুতি দেয় আমাদেরকে থেরাপিস্ট হিসাবেও এবং ফ্যামিলি মেম্বার্স হিসাবেও, বা নিজেদেরকেও, যে এই ধরনের আচরণ আসতে পারে, হতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। এই কারণে কিছু জায়গায় লেবেলিং করার একটা জায়গা আছে, কিন্তু থেরাপিস্ট হিসেবে আমরা যে অ্যাপ্রোচে কাজ করি, বিশেষ করে ব্র্যাক ইউনিভার্সিটির যে টিমটা কাজ করি, আমরা মোটামুটি একই থিওরির উপরে বেস করে নিজেদের ডেভেলপমেন্টটা বা নিজেদের সাইকোথেরাপিউটিক স্কিলটাকে ডেভেলপ করছি, যার কারণে এই লেবেলিং এর জায়গাটাকে নিয়ে আমরা খুব সেন্সিটিভ। বাইরের জায়গাগুলোর কথা বলতে পারছি না এই মুহূর্তে, আমার নিজের টিমের কথা আমরা বলতে পারি। লেবেল করার জায়গাটা না আমরা খুব সেন্সিটিভ, আমরা খুব সহজে চট করে কাউকে একটা কোনো কিছু লেবেল করে দেওয়ার জায়গা পক্ষপাতী না।
এখন যদি একটু স্কিজোফ্রেনিয়ার জিনিসটা কি হয়, কিভাবে হয়, এই জিনিসটা নিয়ে একটু ডিসকাস করি। এমনিতে আপনাদের নিজেদের আইডিয়াটা কি? স্কিজোফ্রেনিয়া বলতে আপনারা কি বুঝেন? ম্যাম ওইরকম কোনো আইডিয়া নেই। ওকে, তবে হ্যাঁ, সাইকোথেরাপি কি জিনিস, সাইকোথেরাপিতে কি কাজ হয়, আর যাইতেই করেন ফ্রয়েড দেখে কোনো ডিসিশন নিয়েন না। ওটা নেটফ্লিক্স আইটেম, নেটফ্লিক্সেই থাকতে দেন। ম্যাম স্কিজোফ্রেনিয়া যে মানে আপনি যে কোয়েশ্চেনটা করলেন যে আমরা কি বুঝি, আমি কি একটু বলবো? বলেন। আমি এরকম 2টা কেস দেখেছিলাম। মানে একটা হচ্ছে আমি বইয়ে পড়েছিলাম, ওখানে হচ্ছে ক্যারেক্টারটার সিজোফ্রেনিয়া থাকে এন্ড সবাইকে দেখলে ভয় পায়, মানে ইচ এন্ড এভরিথিং, যে এতটাই সিভিয়ার ছিল যে হচ্ছে জানালার পর্দা পর্যন্ত সরাতো না, মানে এরকম সবসময় ভাবতো কি কেউ এসে তাকে মেরে ফেলবে এরকম। আরেকটা রিয়েল লাইফ মানে কেস দেখেছিলাম, তো তারটাও তো সিভিয়ার ছিল না, কিন্তু মানে এরকম হতো সে অলওয়েজ ভাবতো কি যে সে মনে হয় ঘর থেকে একা বের হলে বা কোথাও একা গেলে সে হয়তো মারা যাবে। তো সে শুধু তার আশেপাশের জাস্ট হচ্ছে ফ্যামিলির খুব ক্লোজ কয়েকজন মানুষ সে সাথে কোম্পানি পছন্দ করতো, আর এর বাইরে কারোর সাথে কোথাও যেত না, বা ফ্যামিলির মানুষ গেলেও সব জায়গায় কখনো যেত না, মানে তার সারাক্ষণ ভয় হতো যে হচ্ছে সে গেলেই হয়তো মারা যাবে এরকম। ওদের মধ্যে অনেক সন্দেহ থাকে। হ্যাঁ হ্যাঁ এরকম। তো মেইনলি আসলে সিজোফ্রেনিয়া এরকম যে ওরা কিছু না কিছু হয়তো স্পেসিফিক একটা কোনো কিছু অথবা ওভারঅল সবকিছুতেই ওরা ভয় পায় আর সবাইকে হচ্ছে সন্দেহ করে, মেবি এই এরকম। ভয় পাওয়াটাকে বলা হয় ডিলিউশন। ভয় পায়, অনেক সময় দেখবেন এমন একটা ধারণা করছে, সেই ধারণাটা হচ্ছে ডিলিউশন। মানেটা কি? ভ্রান্ত না, ভ্রান্তি না? জি, এটাকে বলা হয় ডিলিউশন, ডিস্টরশন। যে ধারণাটা করছে সেই ধারণাটা হচ্ছে ভ্রান্ত ধারণা, যেটার কোনো সত্যিকার অর্থে ভিত্তি নাই। সেটা ভয় পাওয়াই হোক, কাউকে কাউকে দেখবেন মনে করবে যে সে খুবই বিখ্যাত এবং তার জন্য সবাই পাগল। সো এতই পাগল যে তার মাথাটা, সে কেউ তার দিকে কেউ তাকালেই সেই ধারণাটা করে নিচ্ছে, আচ্ছা ও তো তাহলে আমার পিছে পিছে আসবে এখন, বা ও তো আমাকে খুবই পছন্দ করে ফেলছে। সো এই ধারণাটা করছে এবং ওটা নিয়েই সে আছে, পড়ে আছে বা কিছু। এবং এমন না যে ওই ব্যক্তি, একটু পরে আবার দেখা যাবে অন্য ব্যক্তির ব্যাপারেও ভাবছে, দেখ দেখ এটাও আমাকে, আমার পিছন পিছন ফলো করতেছে আমাকে, আমি তো খুবই বিখ্যাত একজন ব্যক্তি। এটাও একটা ভ্রান্ত ধারণা, এটাও একটা ডিস্টরশন। এটাকে বলা হয় গ্র্যান্ডিওসিটি। সো এই জায়গাগুলো নিয়ে যদি একটু ডিসকাস করি, স্কিজোফ্রেনিয়ার জায়গাটা ওয়ার্ল্ড ওয়াইড যেটা দেখা গিয়েছে, পুরো পপুলেশনের 1% মানুষের ভিতরে স্কিজোফ্রেনিয়া থাকেই, একদম আছে, মানে একদম হয়ে গেছে। আর 2-3% ভিতরে একটা সিজোর টাইপাল পার্সোনালিটি ডিসঅর্ডার থাকে। ওকে, এবং এটার কোনো কিন্তু জিওগ্রাফিক্যাল কোনো ভেরিয়েশন নেই যে এই অঞ্চলের মানুষের বেশি হবে, এই অঞ্চলের মানুষের কম হবে, না, এটা কোনো কথা না। ওয়ার্ল্ড ওয়াইডই ব্যাপারটা এরকম। ওকে, এখন কথা হচ্ছে এটার সাথে সিজনাল একটা কানেকশন আছে। সিজনাল একটা কানেকশন শীতকালে বা এই যে ঠান্ডার দিনে দেখবেন বরফের দেশগুলো যেগুলো মানে একদম সারাটা মানে শীতকাল জুড়ে খালি বরফ পড়তেছে, ওই সমস্ত এলাকায় মানুষদের দেখবেন খুব রংচঙে কাপড় পরে এই টাইমে। আমরাও পরি, কিন্তু ওরা খুবই বেশি পরে, মানে খুবই কালারফুল। ওদের ওইখানে ফেস্টিভ হয়ে উল্টায় দেয় এই টাইমটা, ওরা খুবই চেষ্টা করে হইচই মানে রাখতে। এর কারণটা হচ্ছে শীতকালটা ইটসেলফ একটা খুব মানে সারাটাক্ষণ গ্লুমি, সারাটাক্ষণ ফগি এরিয়া আপনি দেখছেন, এটা কিন্তু আপনাকে খুব আরাম দেয় না। ওকে, মনের থেকে ভালো রাখায় না। এটা একটা কানেকশন আছে সাইকোলজিক্যাল, যার কারণে শীতকাল আসলেই যাদের ডিপ্রেশনের ইয়েটা আছে বা যাদের স্কিজোফ্রেনিয়া আছে, একটা বাড়ার টেন্ডেন্সি হয়, বেড়ে যায়, সিজনাল একটা অ্যাটাক হয়। আবার গরমের দিনে যাদের অনেক বেশি এংজাইটি আছে বা এংজাইটি প্রোন, তাদের হিটটা তাদেরকে খুব বেশি ট্রিগার করে, হিটটা নিতে পারে না তারা। সো সিজনের সাথে একটা স্কিজোফ্রেনিয়ার একটা কানেকশন আছে, একটু হলেও আছে শীতকালে। এবং ডিপ্রেশনের আছে, বাইপোলারের আছে। বাইপোলার তো দুটা ফেজই আছে, একটা ম্যানিক ফেজ, একটা বাইপোলার ফেজ। সো মানে ডিপ্রেশন ফেজটাতে যেটা হয় যে শীতকালে এটা বাড়ার একটা পসিবিলিটি হয়ে যায়। আচ্ছা, একটা কথা আমি আপনাদেরকে যেটা কোনো ক্লাসে বলেছিলাম কিনা মনে পড়ছে না, এই যে ডিসঅর্ডারটা, এই যে সাইকোলজিক্যাল প্যাথোলজিটাকে দুটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে নিউরোসিস, একটা হচ্ছে সাইকোসিস।
নিউরোসিস জায়গাটা হচ্ছে আপনার কোন একটা ডিসঅর্ডার হয়েছে, আপনার একটা সাইকোলজিক্যাল অসুবিধা, ডিস্ট্রেস, প্যাথোলজিক্যাল একটা ইস্যু হয়েছে, হওয়ার পরও আপনি এটা নিয়ে অ্যাওয়্যার ইন আ সেন্স আপনি এটাকে বদলাচ্ছেন তা না, আপনি জানেন এটা আপনার আছে। যেমন আমার ওসিডি আছে, আমি জানি আমার ওসিডি আছে, এবং আমার আশেপাশের মানুষও জানে আমার ওসিডি আছে। একটা বিশেষ কোনো বিষয় নিয়ে আমার ওসিডি আছে, এবং ওইটা যদি আমার কোনোভাবে এটা যদি ট্রিগার করছে, আমি ওই জিনিসে কখনো করবো না। যেমন করোনার সময় যাদের এই যে জার্মস নিয়ে যাদের ওসিডি আগের থেকে ছিল, তাদের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল করোনার সময়। মানে কি কি যে এক একটা কেসের হিস্ট্রি আমরা শুনতাম, বলার মতো না। একজন ছিল যে সবজি, কাঁচা সবজি সে ডেটলের মধ্যে ধুচ্ছে, তারপর ওটা খাচ্ছে, মানে ইট ইজ অ্যাবসার্ড। আরো যে কত কিছু কি শুনতাম, কি কি সব শুনতাম। যাই হোক, মানে ডিসইনফেক্টেন্ট আমি নিজেও কম করি নাই, যথেষ্টই করছি, এবং সেটা ওসিডিরই একটা প্রমাণ দেয়। আমার থেকেও সিভিয়ার কেস আমি শুনছি। সো এটা আমি অ্যাওয়্যার, মানে আমি জানি যে আমার আছে, এখন আমি থামাতে পারি না অনেক সময়। মানে তার মানেটা কি, আমার ইনসাইট আছে। এটাই হচ্ছে পার্থক্য। নিউরোসিসদের বা নিউরোটিক যাদের হয়েছে, নিউরোসিস যাদের থাকে, তাদের ইনসাইটটা থাকে, যে তারা জানে তাদের অ্যাংজাইটি আছে, প্যানিক অ্যাটাক হচ্ছে, তাদের ওসিডি আছে, তাদের সোশ্যাল ফোবিয়া আছে, তাদের ক্লস্ট্রোফোবিয়া আছে, তারা জানে যে এটা তাদের আছে। সাইকোসিসের এই ইনসাইটটা থাকে না। স্কিজোফ্রেনিয়া বলেন, বাইপোলারদের থাকে স্কিজোফ্রেনিয়া, ডিলিউশন, মানে যাদের ডিআইডি যখন অল্টার করে ফেলছে, তখন তাদের অল্টার পার্সোনালিটিতে যখন চলে যাচ্ছে, তাদের এই ইনসাইটটা থাকে না। স্কিজোফ্রেনিয়াদের শুরু করার কারণটা হচ্ছে, সব রোগের যেমন একটা মহারোগ থাকে, মহারাজ টাইপের একটা রোগ থাকে, মেন্টাল হেলথ ফিল্ডে এই স্কিজোফ্রেনিয়াটা হচ্ছে মহারাজ টাইপ, রাজ রোগ যাকে বলা হয়। তো ও হচ্ছে তাই সবচেয়ে খাতারনাক রোগ, এবং যেটার এখন পর্যন্ত কিওর আছে, অবশ্যই আছে, কিন্তু খুবই লেন্দি এবং খুবই লং টার্মের কিওর, এবং এখানে অনেক ফ্যাক্টর কাজ করে যে এটা কাজ করবে বা করবে কতটুকু করবে। সো এই ইনসাইটটা তার থাকে না যাদের স্কিজোফ্রেনিয়া হয়ে যাচ্ছে বা ডিলিউশন হয়ে যাচ্ছে। তারা যা দেখছে তাদের সামনে, সেটা অন্য কেউ তো দেখতে পাচ্ছে না, বা যা শুনছে সেটা তো অন্য কেউ শুনতে পাচ্ছে না, কিন্তু তারা যেটা দেখছে, তারা যেটা শুনছে, তারা যেটা সেন্স করছে, তারা যেটা ট্যাকটাইলে স্বাদ পাচ্ছে বা ঘ্রাণ পাচ্ছে, তারা এটাকেই সত্যি মনে করছে। এটাই তাদের কাছে রিয়েল। এটা যে রিয়েল না, এই ইনসাইটটা তাদের নেই। এটাকে তখন বলা হয় সাইকোসিস। সো সাইকোসিস হলে কি হয়ে যাচ্ছে? থটের মধ্যে ডিসঅর্ডারটা হচ্ছে, থট অল্টার হয়ে যাচ্ছে, পারসেপশনটা অল্টার হয়ে যাচ্ছে। এই যে অ্যাবনর্মাল বিলিভ, যেটাকে এতক্ষণ ধরে আমরা বললাম, অ্যাবনর্মাল এক্সপিরিয়েন্স, হ্যালুসিনেশন যেটাকে হচ্ছে, অডিটরি হ্যালুসিনেশন হয়, ভিজুয়াল হ্যালুসিনেশন হয়, ট্যাকটাইল হ্যালুসিনেশনটা হচ্ছে, মানে যেটা একটা বিভ্রম, যেটা না, সত্যি না, সেটাই হচ্ছে তার সাথে। মুডের তো বেড়াছাড়া অবস্থা হয়ে যায়, মুডের তো কোনোই ঠিক ঠিকানা থাকে না। আরেকটা জিনিস যেটা হয়, পজিটিভ ভাবে এদের কি হয়, পজিটিভ ভাবে এদের ডিলিউশনটা হয়। পজিটিভ যেই ক্রাইটেরিয়া গুলো দেখতে পাবেন, নেগেটিভ ক্রাইটেরিয়া যেটা হয় যে একদমই কোনো কিচ্ছু করার ইচ্ছা থাকে না। একটা পর্যায়ে আছে সিজোফ্রেনিয়ার, একটা পর্যায়ে যেটা নেগেটিভ ওয়েতে হয়, সেটা হচ্ছে ক্যাটাটোনিয়া। আমি যখন ডিএমসিতে ইন্টার্নশিপ করতাম, এরকম 2-3 জনকে আমি দেখতাম একটা পজিশনে সারাদিন ধরে বসে আছেই তো আছে, মানে ঘাড়টা বাঁকা করে বসে আছে তো আছে, ওই ঘাড় সোজা আর কেউ করে না, কেউ করে দিলে আবার একটু পরে ঘাড় বাঁকা করে ফেলে। সো এটাকে বলা হচ্ছে ক্যাটাটোনিয়া, এবং ওই পজিশনেই সে বসে আছে। এগুলো হচ্ছে তার নেগেটিভ সিমটম। কথা বলে তো বলে না, একটা দুটো শব্দ বের করে তো করে না, কারোর সাথে বললো তো বললো না, কখনো বলেই না, চুপ হয়ে আছে। এগুলো হচ্ছে নেগেটিভ সিমটম। তার এই সিমটমের মধ্যে বা সিনড্রোমের মধ্যে এগুলো হচ্ছে নেগেটিভ। পজিটিভটা কি হয়, কথা বলতে বলতে 12টা বাজায় দিতেছে, কথা চুপই হচ্ছে না, একদম আপলিফটেড হয়ে যাচ্ছে, ডিলিউশনাল, গ্র্যান্ডিওসিটি, হ্যালুসিনেশন, এবং এই যে ডিসঅর্গানাইজ, কখন কি করবে, হাত আছে পা নাই টাইপের ব্যবহার করতে শুরু করবে, বিজার বিহেভিয়ার, মানে এটার কোনো কথা নেই। এই জিনিসগুলো পজিটিভলি তাদের সিনড্রোমটা দেখা যায়। পজিটিভ এই কারণে বলা হচ্ছে কারণ এটা খুব হাইপার লেভেলে থাকে, একদম পুরো হাইপার আছে। আর যেটা নেগেটিভ সেটা হাইপো, একদম লো, কোনো কিছু করবে না, খাবে না, ঘুমাবে না, সারা রাত হয়তো দেখা যায় চুপ করে বসেই আছে, কারোর সাথে কথা বলবে না, কোনো কিছু করার কোনো মোটিভেশন নাই, কথার কোনো মানে কথার মধ্যে কোনো স্পিচের মধ্যে কোনো উঠানামা নাই, একদম এক টোনে ফ্ল্যাট টোনে কথা বলে যাচ্ছে। এটা হচ্ছে নেগেটিভ টোনটা হয়, নেগেটিভ যেটা জায়গাটা হয়।
কারোর কোনো প্রশ্ন? আচ্ছা, অনসেটটা কখন হয়? বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে অ্যাডোলেসেন্টদের মধ্যে হলে বোঝা যায় না। যেমন ধরেন একটা বাচ্চা বা অ্যাডোলেসেন্টে আপনাদের বাসায় আশেপাশে বা আপনি দেখছেন, পড়াশোনা করতেছে না, কথা বলতেছে না, খেলতে যাচ্ছে না। প্রথম এটা কিন্তু খুব একটা বেশি বাসায় পাত্তা দেওয়া হয় না, পরিবারে পাত্তা দেওয়া হয় না। ভাবে যে আচ্ছা ঠিক আছে, এগুলো কেন বকাঝকাও করা হয়, অনেক শাসন করা হয়, তাকে অনেকভাবে অনেক রিভিউ করা হয়। অনেক সময় দেখা যায় অনসেটটা ওই সময় হয়েছে, কেউ টের পায়নি। পরবর্তীতে এটা টের পাওয়া যায় আর্লি অ্যাডাল্টহুডে যে, বা অনেক সময় লেট অ্যাডাল্টহুডেও ওটা টের পাওয়া যায়। টের পাওয়া যায় না তা না, ঠিক আছে? পজিটিভ সিমটম যেগুলো হয়, এখন কেউ যদি চুপ করে আসে, কথা কেউ কম বলতেছে, আমাদের কালচারে সোসাইটিতে তো কথা কম বলাটাকে আমরা অ্যাপ্রিসিয়েটই করি, যে কথা কম বলে, বাইরে কম যায়, বন্ধু বান্ধবদের সাথে কম মিশে, যে কোনো ইস্যুতেই হোক, সেফটি সিকিউরিটি ইস্যুতেই হোক বা যেটাই হোক, আমরা তো এটাই চাই যে বাচ্চা কাচ্চা ঘরের বাইরে কম যাক, কথা কম বলুক, বাসার মধ্যে খুব চুপচাপ শান্ত হয়ে থাকুক। এর কারণে যদি স্কিজোফ্রেনিয়া সত্যি ওই বাচ্চাটার মধ্যে বা অ্যাডোলেসেন্ট পিরিয়ডে যদি কারোর ভিতরে ট্রিগার করেই থাকে, তাহলে নেগেটিভ সিমটম দিয়ে যদি তার শুরু হয়, এটা কিন্তু অনেক সময় ধরা যায় না। এই কারণেই ধরাটা বেশিরভাগ সময় পড়ে না, কারণ নেগেটিভ সিমটমটা দিয়েই শুরু হয় বেশিরভাগ সময়। কথা কম বলতেছে, মানুষের সাথে কম মিশতেছে, আমরা ধরেই নিই ও একটু চুপচাপ, ও একটু এমনই, ও কথা কম বলে, অল্প কথা বলে, কারোর সাথে মেশে না, এভাবে আমরা ধরে নিই। কিন্তু হতেও পারে যে ওটা তার নেগেটিভ সিমটমটাকে ট্রিগার করে গেছে অলরেডি। কিন্তু কারোর যদি পজিটিভ সিনড্রোম দিয়ে মানে ট্রিগারটা করে, এটা অনেক বেশি এভিডেন্ট। অনেক সময় নেগেটিভ সিমটমটা হলেও আমরা ওটাকে পাত্তা দিতে চাই না, কারণ কেউ চুপচাপ থাকলে তো আমরা খুশিই হই। এই কারণে বাইপোলার ডিসঅর্ডারে ম্যানিক ফেজটাকে সবাই ভয় পায়, যে এই বুঝে আতাম মাতাম করা শুরু করবে, এই বাসার বাইরে চলে যাবে, এই এরকম উড়াধুরা কথাবার্তা বলা শুরু করবে, রাত্রেবেলা 2টার সময় উঠে রান্না করতে শুরু করবে। একজন ছিল, আমার এক ক্লায়েন্ট ছিল, রাত 2টা বা 3টার সময় উঠে তার খুব ইচ্ছা করলো সে এখন বিরিয়ানি বানাবে। সারা মানে 2 ডেকচি বিরিয়ানি বানায় বসে আছে সারা বাড়ির মানুষের জায়গায় দিয়ে। কখনো কখনো মনে হয় তার আচার বানাবে, অসময়ের আচার বানানোর জন্য সে একদম পুরা খুঁজতেছে খাচতেছে, যা পাবে, যা দিয়ে পাবে তাই দিয়ে আচার বানাবে। এইগুলোকে সবাই একটু বিব্রত হয়ে যাচ্ছে, বা এগুলোকে সবাই একটু টেনশনে থাকে। কিন্তু বাইপোলার যে আরেকটা ফেজ আছে ডিপ্রেশন, এটা নিয়ে কিন্তু কেউ আসলে তেমন একটা মাথা ঘামায় না, কারণ তখন চুপচাপ থাকে, কথা কম বলে, বাসার বাইরে কম যায়, মানুষের সাথে কম মিশে। কিন্তু আপাত দৃষ্টিতে এই ফেজটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনোযোগ দেওয়ার জন্য, কারণ এই ফেজে সেলফ হার্ম করার ঝুঁকি বেড়ে যায়। স্কিজোফ্রেনিয়ার ক্ষেত্রেও ব্যাপারটা তাই। পজিটিভ অনসেট গুলোতে এভিডেন্ট বোঝা যায় যে আচ্ছা এই রে আতামাতাম শুরু করলো বুঝি। কিন্তু নেগেটিভ সিমটম দিয়ে যদি কারোর ট্রিগার হয় এবং সেটা যদি মানে বোঝা যায়, সেটা আরো বেশি ভালো, কারণ এই সময়টাই কিন্তু সেলফ হার্ম করার প্রবণতা অনেক বেড়ে যায়। ওকে, এবং যেহেতু এটা ট্রিটেড হচ্ছে না, যেহেতু এটাকে ধরতে পারছে না, ক্রনিক ওয়েতে বসে যাওয়ার ঘটনা অনেক বেশি হয়ে থাকে। যেটা পজিটিভ অনসেটে সবাই তখন ব্যতিব্যস্ত হয়ে পড়ে, আচ্ছা তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যাওয়া বা তাড়াতাড়ি এটা নিয়ে কি করা যেতে পারে, মনোযোগটা দেয়। কিন্তু নেগেটিভ সিমটমে অনেক সময় কিন্তু মনোযোগটা পায় না। আচ্ছা, আউটকামের জায়গাটা কি? যদি অ্যাকিউট সিনড্রোম মানে পজিটিভ যেটা হচ্ছে বা নেগেটিভ যেটা হচ্ছে, ডেফিনেটলি সাইকোটিক মেডিসিন লাগে, এটা একটা ব্যাপার। 20% ফুল রিকভারি হয়, কিন্তু সেটাও একদম মানে কড়া মনিটরিং এর মধ্যে থেকে ওই পুরা ফুল রিকভারিকে এনশিওর করা। একই সাথে এই ওষুধগুলো ভীষণ রকম ভাবে ডায়েটকে পরিবর্তন করে দেয়, মেন্টাল মানে ফিজিক্যাল হেলথকে মানে প্রভাবিত করে। মুড চেঞ্জ, মানে টেস্ট বাট পুরাই বেড়াছাড়া ভাবে চেঞ্জ হয়ে যায়। সুতরাং তখন কিন্তু খুব ডায়েটের দিকে লক্ষ্য রাখতে হয়। কখনো খেতে ইচ্ছা করে, কখনো কিছুই খেতে ইচ্ছা করে, কখনো প্রচন্ড খেতে ইচ্ছা করে। সো ডায়েট এখানে একটা অনেক বড় ব্যাপার। 25% কিছুটা হয়, কিছুটা হয় না। 50% দেখা যায় যে একদমই হয় না, বা হাফ একটু একটু হইল কিন্তু আবার রেকার করতেছে। এভাবে করেই সারা জীবন চলে যায়। সো এই হচ্ছে সিজোফ্রেনিয়ার একটা ছোটখাটো যদি ব্রিফ হয়। কারোর কোনো কোয়েশ্চেন? এবং হসপিটালাইজেশনেরও দরকার হয়, যারা লং টার্মের জন্য ওষুধ নিচ্ছে বা কিছু, হসপিটালাইজেশনেরও দরকার হয়। কারো কোনো প্রশ্ন আছে? নাই? ওকে, সো যেটা বললাম যে অবসেসিভ কম্পালশন ডিসঅর্ডারটা হচ্ছে খুবই দুষ্টু একটা রোগের মধ্যে, কারণ এটা না সহজে ঠিক হতে চায় না, এটা কিওর হতে চায় না সহজে। এবং অবসেসিভ কম্পালশন কিন্তু দুইটা, একটা অবসেসিভ, একটা কম্পালশন। অবসেসিভ থট
ইন্ট্রুসিভ থটস যেটাকে বলা হচ্ছে, ওটাকে অবসেসিভ থটস বলা হয়। অনেক সময় অনেকের হয় যে খালি থটটাই আসে, কোনো বিহেভিয়ার নাই ওই ক্ষেত্রে, থটটাই আসছে, থট আসছে, মাথায় চিন্তা হচ্ছে, এই তো হচ্ছে, ও আমার ভাবে এমন, এটাকে আমরা বলি ওভার থিঙ্কিং। ক্লায়েন্টরা এসে রিপোর্ট করেন ওভার থিঙ্কিং হচ্ছে। বেসিক্যালি অনেক সময় খুঁজলে দেখা যায় যে তার কোনো একটা নির্দিষ্ট থট নিয়ে অবসেশন তৈরি হয়ে গিয়েছে, ওই চিন্তাটাই বারবার করছে, ও কেন আমার এই কথাটা বললো, এটা কেন হইলো, এটা কেন করলো, এটা কেন হইলো, আমি পারবো তো, আমার দ্বারা হবে তো, এটা একই থট, একই প্যাটার্নের কয়েকটা, হয়তো 2-3টা থট বারবার ঘুরে ফিরে আসছে, রুমিনেশন হচ্ছে যেটা। সো অবসেসিভ কারোর ক্ষেত্রে বিহেভিয়ারটা খুব প্রাধান্য পায় না, বা বিহেভিয়ারটা খুব এভিডেন্ট না, থটটা খুব এভিডেন্ট। কারোর ক্ষেত্রে থটের সাথে বিহেভিয়ারটাও খুব এভিডেন্ট। দেখা যাচ্ছে হাত ধোয়া, জার্মস এর ক্ষেত্রে, বিশেষ করে জার্মস নিয়ে যাদের গ্যাঞ্জাম আছে, বা সবকিছু টিপটপ রাখতে হবে, পারফেক্ট থাকতে হবে, পিকচার পারফেক্ট রাখতে হবে, তাদের বিহেভিয়ারটা খুব এভিডেন্ট। এই জায়গাগুলো অনেক সময় কিন্তু অনেকের আছে বিভিন্ন ধরনের ওসিডি, মানে ওসিডির কোনো প্রকারভেদ, এটা যে কত ধরনের ভ্যারিয়েশনের হয়, কত ধরনের লেয়ারে হয়, বা কত মানে কত ইয়েতে হয়, এটারে বোঝানো খুবই মুশকিল। বিভিন্ন ভাবে হয় এটা। কারোর হচ্ছে হাত ধোয়া নিয়ে, কারোর আছে, একজনের ছিল মানে কলম কালেক্ট করার, কলম দিয়ে, মানে একটা কলম লিখে একটা কলম দিয়ে, কিন্তু তার সব ধরনের কলমের কালেকশন থাকতে হবে। পেট মোটা একটা কলমের ব্যাগ নিয়ে ঘুরে বেড়ায়, এবং একটা কলম যদি কেউ নিয়ে নেয়, ওইটা ধরা কারোর কাছ থেকে একটা কলম দিত ভাই, ওটা ফেরত না আসা পর্যন্ত তার মাথার ভিতরে চলতেই থাকবে, বারবার তাকাবে, ওইটা কতক্ষণে ফেরত আসবে। সো এটাও কিন্তু কাইন্ড অফ একটা ওসিডি। তারপরে রাস্তা দিয়ে যাচ্ছে বারবার মনে হচ্ছে যে আমি মনে হয় তালা দিয়ে আসিনি, বারবার ফেরত এসে তালা চেক করতেছে। সো এটাও কিন্তু ওসিডি হচ্ছে। সো এটা খুবই দুষ্টু একটা রোগ, খুবই পাজি। আচ্ছা, এটা হয় যে ইউনাইটেড স্টেটের একটা পরিসংখ্যান অনুযায়ী OCD affects approximately 1 in 40 adults and 1 in 100 children in United, মানে 40 জনের মধ্যে একজন এবং 100 জনের মধ্যে একজন। কিন্তু বেসিক্যালি এই সংখ্যা আরো অনেক বেশি। ওরা কেন এত অল্প দিচ্ছে সংখ্যা বুঝলাম না। সাধারণত আর্লি অ্যাডাল্টহুড বা টিন এজে এটা প্রয়োগ করে, এটা অনেক সময় অনসেটটা প্রথম ওই সময় হয়। যেমন আমি যে বললাম যে আমার ওসিডি আছে, আমি কিন্তু ছোটবেলায় এত টিপটপ, এত সবকিছু গোছানো, আমার সবকিছু একদম থাকতে হবে, বা একটা পার্টিকুলার যে জিনিসটা নিয়ে আমার মানে কাজ করে, এটা কিন্তু আমার ছিল না, বা এটা কিন্তু আমার নাই, ছিল না, আমি এখন মনে করতে পারি না, কিন্তু হয়েছে কোনো একটা টাইমে। তার মানে এটা আমার টিনেজ টাইমে, এবং আমি এটা যখন আমি নিজের থেরাপিতে গিয়েছি তখন আমি দেখেছি ওটা আমার টিনেজ টাইমেই আমাকে প্রভোগ করেছে। সো দিস ইজ ইট। এটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে টিনেজ টাইমে এটা কিন্তু প্রভোগ করছে। আবার অনেক সময় দেখা যায় যে বিফোর 18, একদম ছোট বয়সে 13-14 বছর বয়স, 12-13 বছর বয়স, তখনও অনেকের এটা হয়, এটার অনসেটটা তৈরি হয়, কিন্তু অনেক সময় ওটা কেউ খেয়াল করে না বা পাত্তা দেয় না, বা এটা নিয়ে হয়তো কেউ মনোযোগটা দেয় না, এই জিনিসটা কিন্তু হচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা ছেলে মেয়েদের ক্ষেত্রে যদি মেন এবং উইমেন রেশিও করা হয়, তাহলে উইমেনদের ক্ষেত্রে এটা ডায়াগনোসড হয় বেশি দ্যান মেন। বাট মেন যারা আছে তাদের খুশি হওয়ার কোনোই কারণ নাই, কারণ যখন মেনদের এটা ডায়াগনোসড হয় ওটা খুবই সিভিয়ার লেভেলে হয়। এবং এটার কারণটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইডই দেখা গিয়েছে মেনরা ভীষণ থট ড্রিভেন, উইমেনরা ইমোশনালি ড্রিভেন হয়। মেনরা ভীষণ থট ড্রিভেন, আর ওসিডি থটেরই ডিস্টরশন, যার কারণে একেই তো থট ড্রিভেন হয় তারা, মানে একটা ন্যাচারালি একটা জায়গা থাকে, সোসাইটিও তাদেরকে থট ড্রিভেন হতেই বেশি এনকারেজ করে, ডিরেক্টলি অর ইনডিরেক্টলি। তার উপরে যখন থটের মধ্যে ডিস্টরশন আসতেছে, বা রুমিনেশন হচ্ছে, বা ইন্ট্রুসিভ থট অ্যাড হচ্ছে, তখন ওটা আরো বেশি গেড়ে যাচ্ছে। তার মানে ওটার ট্রিটমেন্ট প্রসিডিওর অনেক লম্বা হয়ে যায়। ঠিক আছে, এবং সবচেয়ে মজার ব্যাপার যেটা হয়, ওসিডির কিন্তু খুবই বিপজ্জনক পর্যায়ে না চলে গেলে ট্রিটমেন্ট কেউ করাতে চায় না সহজে। ওষুধ খাওয়া বা ট্রিটমেন্ট করা এটা কিন্তু কেউ করাতে চায় না। যখন দেখবে যে আর পারতেছেই না, মানে একদম দেওয়ালে পিঠ থেকে গেছে, দেওয়াল ভেঙে যাচ্ছে, তখনই কিন্তু ট্রিটমেন্টের জন্য যায় সবাই।
সো ডিপ্রেশনের জায়গাটা কি? ডিপ্রেশন খুবই ওভারলি স্টেটেড একটা টার্ম, আপনারা সবাই যেটা সম্পর্কে কম বেশি জানেন। বিভিন্ন ধরনের মুভি, সিনেমা, বই, নিজেদের লাইফ আমরা দেখি। জিনিসটা আসলে কি? জিনিসটা আসলে যখন আমার ইমোশন খুবই লো হয়ে যায়, খুবই লো, ইমোশন যত ধরনের নেগেটিভ ইমোশন গুলো আছে সেটা কাজ করতে শুরু করে। স্যাডনেসের একদম ডিপ লেভেলটা বা খুব গভীরে যখন চলে যাচ্ছে আমার স্যাডনেসটা, সেই সময় ডিপ্রেশন অ্যাটাকটা হচ্ছে। খুবই গ্লুমি, ওকে, খুবই ফগি এবং খুবই ক্লাউডি, দেখেই মানে প্যাচপ্যাচা টাইপের একটা ইমোশন যেটা, সেটা কিন্তু হচ্ছে। ওকে, সো কি হচ্ছে? যদি ৩ থেকে ৪ মাস বা আমি তো বললামই যে বছরের ৩৬৫ দিন তো কারোর মন ভালো থাকতে পারে না। একদিন ভালো থাকবে, ২ দিন ভালো থাকবে, তারপর ঠিক হয়ে যাচ্ছে, আবার ভালো খারাপ হচ্ছে, আবার ঠিক হয়ে যাচ্ছে। এটাই আমাদের লাইফের চক্র। এখন দেখা যাচ্ছে যে কারোর ২ থেকে ৩ মাস, ৩ মাস, ৪ মাস, ১ সপ্তাহ, ২ সপ্তাহ করতে, করতে মাসের পর মাস চলে যায়। মন খারাপ আর ঠিক হচ্ছে না। কাজকর্ম আমি করছি ঠিকই, কিন্তু করেও যেন করছি না। আমি সবার সাথে আছি ঠিকই, কিন্তু থেকেও যেন আমি নাই। এরকমটা যদি দেখা যায় যে বেশ কিছুদিন, প্রায় বছর খানিক ধরে চলছেই বা ৬, ৭, ৮, ৯ মাস ধরে চলছেই, তখন অ্যাকচুয়ালি এটা নিয়ে চিন্তা করার একটা জায়গা তৈরি হয়ে যায় যে আমার, এবং একই সাথে আমি যখন কোনো কিছুতে কোনো প্লেজার পাচ্ছি না, প্লেজার ইন আ সেন্স আমার কারোর সাথে কথা বলতে ভালো লাগে না, ফেভারিট মুভি আমার দেখতে ভালো লাগে না, ফেভারিট সিরিজ আমি অনেকদিন ধরে জমিয়ে রেখেছি, ভালো লাগছে না, একটা কোনো খাবার আমি যেটা খুব পছন্দ করে খেতাম সেটা আমার পছন্দ হচ্ছে না, যার সাথে কথা বলে আমি আরাম পেতাম তার সাথে আমি কথাই বলতে পারছি না। ওইটা আলাদা বিষয় যে যার সাথে কথা বলি তার কারণেই এটা হয়েছে, সেটা আলাদা বিষয়, বাট কথা বলতেই আমার ভালো লাগছে না কারোর সাথে, সেটা যে কেউ হোক। আমি যা করতে পছন্দ করতাম বা আমি যা ভাবতে পছন্দ করতাম, দেখতে পছন্দ করতাম, সেটার কোনো সাথে আমি কানেকশন ফিল করতে পারছি না। আসলেই তখন এটা অ্যাকাউন্টেবল বা এটা নজরে নেওয়ার মতো একটা বিষয়। এবং পৃথিবীর এখন এই মুহূর্তে লিডিং কজ মেন্টাল হেলথে এটা আছে। 2030-এ হার্ট অ্যাটাক বা কিডনি ডিজিজ বা ক্যান্সার না, বলা হয় 2030-এ সেকেন্ড লিডিং কজ হবে ডিপ্রেশন মানুষের ডেথের জন্য। এটা এত ফাস্ট রেটেড ওয়েতে বাড়ছে এবং women 2 or 3 times more than men, মেয়েদের মধ্যে বেশি হচ্ছে। মেয়েদের মধ্যে বেশি হওয়ার রেটটা অনেকখানি আমরা বেশি দেখতে পাচ্ছি। বাট একটা জিনিস, যারা মেন আছেন তারা একটু মাথায় রাখবেন, মেনদের কম রেশিওটা হওয়ার একটা কারণ হচ্ছে ডায়াগনোসড হয় না। অনেক সময় ছেলেরা পাত্তা দেয় না, অনেক সময় দেখা যায় যে এটা নিয়ে কথা বলতে তারা কমফোর্টেবল ফিল করে না। আমাদের নিজেদের যখন আমরা ক্লায়েন্ট দেখি, ক্লায়েন্ট রেশিও ছেলের থেকে এখন অনেক বেড়েছে, আগের তুলনায় অনেক বেড়েছে, অনেক ছেলে ক্লায়েন্ট আমাদের কাছে আসেন, স্টুডেন্টরা আসেন, তারপরেও তাদের রেশিও মেয়েদের আসার তুলনায় কম। কারণ এটা নিয়ে এনকারেজড বা এটা নিয়ে মোটিভেটেড ফিল করি না আমরা, যে না এটা নিয়ে আমি দরকার, যে এটা ডায়াগনোস যদি না হয় এটা গেড়ে বসার সম্ভাবনা মেয়েদের থেকে ছেলেদের মধ্যে অনেক বেশি, যার কারণে ছেলেরা কিন্তু কার্ডিও অ্যাটাকে বা কার্ডিওলজিক্যাল ইস্যুতে ভোগে বেশি, বিভিন্ন ধরনের ফিজিক্যাল ইস্যুতে ভোগে বেশি। ছেলেদের গড়ায়ু মেয়েদের থেকে কিন্তু কম। বিভিন্ন এটাও একটা কারণ যে আমরা মেন্টাল হেলথের জায়গাটাতে অনেক বেশি কম বলতে চাই। দুই পক্ষেরই সমানভাবে বলাটা প্রয়োজন। আচ্ছা, 70% who will have another episode, একবার যার হয়েছে আরেকবার তার হওয়ার সম্ভাবনা থাকতে পারে আফটার কিওর হচ্ছে বা মোটামুটি একটা পর্যায়ে এসেছে, তারপরে আরেকটা এপিসোড কিন্তু অনেক সময় অনেকের হয়। ওকে, এই যে কি হয়, কিরকম ভাবে কোন মানে কোন সিমটম গুলো যদি টানা বেশ কয়েকদিন ধরে আমি দেখছি, 2 মাস, 3 মাস, 4 মাস, 5-6 মাস, 1 বছর, এই সিমটম গুলো যদি দেখি তাহলে ধরে নিতে হবে যে আমার এক্সপার্টের হেল্প সিক করা প্রয়োজন এবং বোঝা প্রয়োজন যে আমার কি আসলে ডিপ্রেশনের কোনো ব্যাপার তৈরি হচ্ছে কিনা। আচ্ছা, এখন একটু পিটিএসডিটা নিয়ে কথা বলি, পিটিএসডির জায়গাটা নিয়ে। মালিহা মনে হয় জিজ্ঞেস করছিলেন যে ডিআইডির জায়গাটা কিভাবে করা যায়। পিটিএসডি জিনিসটা কি আসলে? পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার।
ট্রমার পরে, মানে ট্রমা টাইমটা তো একটা অ্যাকিউট ট্রমা তো যাচ্ছে, ট্রমার পরে যেই পিরিয়ডটা যাচ্ছে, যেই ট্রমার পরে যেটা হচ্ছে, ধরা যাক কারোর বাড়ি ভেঙে গেছে বন্যাতে, এখন সে বাড়ি বানাইছে, সারা জীবন তার ছাড়টা কিন্তু তার মনের মধ্যে কুতকুত কুতকুত করতে থাকবে যে আবার যদি বন্যা হয়, আবার যদি আমার বাড়ি ভেঙে যায়, আবার যদি কিছু হয়, ভূমিকম্পে বাড়ি ভেঙে গেছে বা আমার মাথার উপরে কিছু পড়ে নাই, তার আমি আলহামদুলিল্লাহ বেঁচে গেছি, আবার যদি হয় আমি তো এটাকে ঠেকাইতে পারবো না, আবার যদি হয় এটা তো আমি করতে পারবো না। ওকে, সিভিয়ার কোনো ধরনের কোনো ইনসিডেন্টের মধ্য দিয়ে গিয়েছে, সিভিয়ার কোনো ধরনের কোনো ইনসিডেন্ট, এটা এতটা বেশি গেড়ে দেয় ভিতরে, ওই এই যে অ্যাংজাইটি, একটা সিভিয়ার লেভেল অফ অ্যাংজাইটি, একটা ফিয়ার, যেটা যদি আবার হয় বা ফ্ল্যাশব্যাকস গুলো আসতে থাকে যেই সময় এটা হয়েছিল, কারণ এটা এত এত ভাস্ট লেভেলে কোনো একটা অ্যাক্সিডেন্ট, কোনো একটা ইনসিডেন্টের সম্মুখীন আমরা হয়েছি যেটা হব এটা ভাবিই নাই, আমার ডেইলি লাইফে এরকম কোনো ঘটনা ঘটবে এটা আমি ভাবিই নাই, যেটা আপনাদের সাথে আমাদের সবার সাথে এই যে 3 মাস